দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশবর্ণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই আয়োজনে আমরা স্বাস্থ্য সমস্যার বিভিন্ন দিক নিয়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রতিকার এবং তারই পাশাপাশি তাৎক্ষণিক পরামর্শ নিয়ে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় মাথা ব্যথা, তার চিকিৎসা ও করণীয়। এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নিউরোলজিস্ট ও নিউরোসায়েন্স গবেষক ডাক্তার মাহাজাবিন ইসলাম, কনসালট্যান্ট, শেফিল্ড টিচিং হাসপাতাল, যুক্তরাজ্য। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার মাহাজাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই আছে যে ঘুম থেকে উঠেই বুঝতে পারেন যে আজকের দিনটা হয়তো আমার ভালো যাবে না, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা ফেটে যাচ্ছে। তো এমন খুব কম মানুষই কিন্তু পাওয়া যাবে যারা হচ্ছে মাথা ব্যথায় ভোগেন নাই কখনো। আমরা জানতে চাই আজকের মাথা ব্যথার নানান কারণ নিয়ে। প্রথমে একটু শুরু করতে চাই, মাথা ব্যথার কারণগুলো কি কি আসলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এটা। তো মাথা ব্যথার কারণ নিয়ে বলতে হলে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হেডেক, যেটা আসলে কোনো নির্দিষ্ট কারণ নেই। এর মধ্যে আছে সবচেয়ে কমন যেটা টেনশন টাইপ হেডেক, মাইগ্রেন, ক্লাস্টার হেডেক। আর সেকেন্ডারি হেডেক, সেইটাতে মাথা ব্যথাটা একটা উপসর্গ, কিন্তু এটার আন্ডারলাইন একটা কারণ থাকে। সেটা হতে পারে কোনো একটা রক্তক্ষরণ জড়িত ব্রেইন স্ট্রোক, অথবা হতে পারে কোনো ইনফেকশন যেমন মেনিনজাইটিস, অথবা হতে পারে হয়তো কোনো মাথার পর্দার প্রদাহ, অথবা ব্লাড ভেসেলের প্রদাহ। তো কারণ আসলে একটা না, এটা ডাক্তারদের কাজ কারণটা খুঁজে বের করা। আচ্ছা, আর এটা ডাক্তারদের কাজ কারণ খুঁজে বের করা, খুব সুন্দর একটা কথা বললেন। এবার একটু জানতে চাচ্ছি, যাদের মূলত মাথা ব্যথা হয়ে থাকে, ফ্রিকোয়েন্টলি অনেকেরই তো মাথা ব্যথা হয়, কিছু কিছু মানুষ আছে বলে থাকেন যে লাইটের কাছে গেলে আমার মাথা ব্যথাটা বেড়ে যায়, বা কারো সাউন্ডের প্রতি খুব উচ্চ শব্দ যদি হয় সেখানে হচ্ছে মাথা ব্যথাটা বেড়ে যেতে পারে। তো এক একজনের ক্ষেত্রে কিন্তু ট্রিগার পয়েন্ট এক এক রকম। তো এই ধরনের মাথা ব্যথা যেগুলো রয়েছে, যেগুলো ট্রিগার করে কোনো ইনসিডেন্টের কারণে বা কোনো বিশেষ কোনো ক্ষেত্রে, সে মাথা ব্যথাগুলোকে কোন ভাগে আপনি ফেলবেন? আপনি যে বর্ণনা দিলেন সেটা আসলে মাইগ্রেনের মাথা ব্যথা। তো মাইগ্রেন আমরা আসলে ডায়াগনোসিস করি, সেটার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ব্যথাটা 4 থেকে 72 ঘন্টা থাকে, এবং ব্যথাটাতে এই যে আলো অথবা শব্দের যে সংবেদনশীলতা সেটা বেড়ে যায়, এবং অনেক সময় এই বমি অথবা বমি বমি ভাবটাও হয়। তো এটা আসলে আমরা বলি ক্লাসিক মাইগ্রেন। আচ্ছা, আর অন্য যে কারণ যে বমি বমি ভাব অথবা বমি হওয়া, এটাও অন্য যে সেকেন্ডারি হেডেকের কজগুলো আছে তার মধ্যে হতে পারে, যেমন ব্রেন হেমোরেজের যে মাথা ব্যথা সেটাতে বমি হয়ে থাকে, অথবা যদি কারো মেনিনজাইটিস হয় সেই ক্ষেত্রেও তারা বমি। আচ্ছা, আমরা মেনিনজাইটিসের দিকে যাব, তার আগে আমরা একটু মাইগ্রেন নিয়ে কথা বলতে চাই, কারণ মাইগ্রেন হচ্ছে বাংলাদেশ বা সারা বিশ্বে কিন্তু হচ্ছে মাথা ব্যথার অন্যতম একটা কমন মাথা ব্যথা যেটাকে বলে থাকি। সো কমন হেডেক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে মাইগ্রেন যাদের হয়ে থাকে, আপনি যেটা বললেন, তো এই ধরনের মাইগ্রেনের চিকিৎসাটা আসলে কি, বা পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা? মাইগ্রেনের চিকিৎসা আসলে আমি দুভাগে ভাগ করি আমার রোগীদেরকে বলার সময়। একটা হচ্ছে ওষুধপথ্য দিয়ে চিকিৎসা, একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে চিকিৎসা। তো শুরুতে একটু লাইফস্টাইলের কথাটাই বলে নিই, কারণ এটা রোগীর নিয়ন্ত্রণে থাকে। তো আমি আমার রোগীদেরকে বলি 3টা কাজ করবেন আর 3টা কাজ করবেন না। আচ্ছা, তো 3টা কাজ করবেন কি কি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খাবেন। আমরা নিজের অজান্তে প্রচণ্ড পানি শূন্যতাতে ভুগি, এবং গরম দেশ আমাদের দেশটা, এই জন্য আমাদের অনেক ডিহাইড্রেশন হয়। কমপক্ষে 2 লিটার পানি খাবেন। দ্বিতীয় করবেন হচ্ছে ঘুমাবেন, 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন আছে। 3 নম্বর হচ্ছে, যেটা আমার বেশিরভাগ রোগীরা করতে চায় না কিন্তু আমি সবাইকে বলি, সেটা হচ্ছে মাইগ্রেনের একটি ডায়েরি মেনটেন করবেন। আপনি জানেন না আপনার ট্রিগার কোনটা, কিন্তু আপনি যদি ডায়েরি মেনটেন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন কোন খাবার বা কোন ট্রিগার পয়েন্টটা আপনার মাইগ্রেনটা ট্রিগার করেছে। এটা হচ্ছে 3টা যে কাজগুলো আপনারা করবেন। আচ্ছা, আর যে 3টা করবেন না সেটার মধ্যে একটা হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকবেন না। এই ক্ষেত্রে বেশিরভাগ রোগীদের যে মাথা ব্যথা করে তার একটা কারণ হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকা। অল্প অল্প করে বারবার খাবেন।
দ্বিতীয় যেটা করবেন না সেটা হচ্ছে যেটা আপনার ট্রিগার, যেমন আপনি শুরুতেই খুব সুন্দর বলেছিলেন যে অনেকের আলোতে সংবেদনশীলতা, অনেকের শব্দে সংবেদনশীলতা, যা যা আপনার ট্রিগার পয়েন্ট সেটা এড়িয়ে চলুন, ঠিক আছে। আর 3 নম্বরে যেটা করবেন না সেটা হচ্ছে কখনো যখন মাথা ব্যথা শুরু হবে তখন অনেকক্ষণ অপেক্ষা করে ওষুধ খাবেন না। ওষুধ একদম শুরুতে, মাথা ব্যথা শুরুতে খেয়ে ফেললে সবচেয়ে ভালো হয়। মেহজাবিন, ওষুধের কথা যেহেতু চলে আসলো, মাইগ্রেনের জন্য খুব স্পেসিফিক কিছু ওষুধই কিন্তু হচ্ছে সাধারণ মানুষ জানে, তার মধ্যে একটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলটাই হচ্ছে খেয়ে নেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ওষুধ কি আপনি সাজেস্ট করতে চান যেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়াও খাওয়া যেতে পারে তাৎক্ষণিকভাবে সেই মাথা ব্যথাটা কমানোর জন্য? প্যারাসিটামল হচ্ছে আমরা বলি ফার্স্ট লাইন ড্রাগ। তো এক্ষেত্রে আমি আমার রোগীদেরকে বলি অ্যাডাল্ট মানুষের ডোজ হচ্ছে 2 500 মিলিগ্রামের প্যারাসিটামল। সেটাই যদি আধা ঘন্টা পর্যন্ত কাজ না হয় সেক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে আইবুপ্রোফেন, আচ্ছা, যেটা ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায়। এছাড়াও আমরা ন্যাপ্রক্সেন অথবা অ্যাসপ্রিন এই ওষুধগুলোও ব্যথানাশক হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরেও একটু জানতে চাই এবার যে মাইগ্রেনের আধুনিক কোনো চিকিৎসা রয়েছে কিনা, যেহেতু আপনি যুক্তরাজ্যে আছেন, সেখানকার একজন প্র্যাকটিসিং ডক্টর, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই সেখানকার আধুনিক চিকিৎসা এবং বাংলাদেশের আধুনিক চিকিৎসার মধ্যে কতটুকু ডিফারেন্সেস রয়েছে এবং পাশাপাশি হচ্ছে আধুনিক চিকিৎসাটা আসলে কি? এই ব্যাপারে আমি একটু ডিটেলসে বলবো। সেটা হচ্ছে মাইগ্রেনের চিকিৎসা 2 ভাগে ভাগ করা উচিত। অ্যাকিউট ট্রিটমেন্ট মানে যখন মাথা ব্যথা হলো তখন কি খাবেন, আর এটা হচ্ছে প্রিভেন্টেটিভ মানে ব্যথাটা আসলে যাতে আর না আসে সেই ব্যাপারে কাজ করার জন্য একটা ওষুধপত্র। তো অ্যাকিউট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এখন ট্রিপটান, যেই ওষুধগুলোর কথা আপনাকে অলরেডি বললাম, সেটা ছাড়াও আমরা ট্রিপটান ব্যবহার করি এবং বিভিন্ন রকম ট্রিপটান আছে যেটা খাওয়া যায় অথবা নাসারন্ধ্রে ব্যবহার করা যায়, অনেক সময় ইনজেকশনও দেওয়া যায় এবং এটা খুব ভালো কাজ করে। এবং পরবর্তীতে গত 2 বছর ধরে একটা নতুন ওষুধ এসেছে যেটার নাম হচ্ছে রিমাজিপ্যান্ট। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই ওষুধটা আমার রোগীদের ক্ষেত্রে কেউ কেউ আছে যে তারা বলে যে এটা তাদের লাইফ সেভার ড্রাগ। আচ্ছা, এবং আমি খোঁজ নিয়ে দেখেছি যে বাংলাদেশে ওষুধটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, আর প্রিভেন্টেটিভের ব্যাপারে হয়তো একটু পরে আবার কথা বলবো। আমরা কথা বলছিলাম মাথা ব্যথা নিয়ে। আমাদের দেশের বিশেষ করে হয়তো অন্যান্য সব দেশগুলোতেই যে কথাটা হয়ে থাকে যে যখনই মেয়েদের মাসিক শুরু হয় তখন কিন্তু মাথা ব্যথার যে এই ইনসিডেন্টটা খুব বেশি দেখা যায়, ঘন ঘন, যে প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয়েছে। পাশাপাশি প্রেগনেন্সিতেও কিন্তু মাথা ব্যথাটা অনেক বেশি দেখা যায়। আমি দুটো বিষয় একটু জানতে চাই, এই যে মাসিকের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয় তখন কেন এত বেশি মাথা ব্যথা হয় এবং তার চিকিৎসা কি, এবং গর্ভবতী মায়েদের বিষয়টা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। আমি প্রথমটার অ্যান্সার দিচ্ছি যে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে কেন মাথা ব্যথাটা হয়। এটা আসলে আমাদের শরীরের হরমোন অনেক বেশি পরিবর্তন হয় মেনস্ট্রুয়েশনের সময়, এই জন্য মাইগ্রেনটা ট্রিগার করে। তো আমি আমার রোগীদের যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে তারা যেই ওষুধটা, যে ব্যথানাশকটা মাইগ্রেনের জন্য খান, সেটা তাদের মাসিকের শুরুর 2 দিন মানে মাসিকের ডেটের 2 দিন আগ থেকে খাওয়া শুরু করেন এবং মাসিক শেষ হওয়া পর্যন্ত সেটা কন্টিনিউ করেন, সাধারণত 5 থেকে 7 দিন। এভাবে যদি আমরা ব্যথার ওষুধটা অথবা ট্রিপটানটা ব্যবহার করতে পারি তাহলে ওই পার্টিকুলার সময়টাতে তাদের ব্যথার উপশম হয়। আর প্রেগনেন্সির ব্যাপারে এটাও এগেইন আরেকটা বেশ গুরুত্বপূর্ণ টপিক। প্রেগনেন্সিতে মেজর যে 2টা কারণে মাথা ব্যথা হয়, প্রেগনেন্সিতে সাধারণত মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেকগুলো কমে আসে। কিন্তু যদি কখনো কারো সাডেন হেডেক বা একদম হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, 2টো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এটা প্রি এক্লামজিয়া বা এক্লামজিয়া কিনা, তো সাথে সাথে ব্লাড প্রেশারটা চেক করা এবং ইউরিনে কোনো প্রোটিন আছে কিনা দেখা। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ যে মাথায় কোনো ক্লট হয়েছে কিনা বা কোনো রক্ত জমাট বেঁধেছে কিনা। তো এই ধরনের সিচুয়েশনে আমি বলবো গর্ভবতী মাদের মাথা ব্যথা হলে সেই ক্ষেত্রে দ্রুত ডক্টরের শরণাপন্ন, যেহেতু প্রি এক্লাম্পসিয়া হওয়ার একটা বড় চান্স রয়ে গেছে, সেখানে কোনো রকম সুযোগ নেই যেটা আমরা হচ্ছে সেকেন্ড থট দিয়ে দেখতে পারি। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছি যে মাথা ব্যথাকে সাধারণত খুবই নর্মাল একটা বিষয় হিসেবে কিন্তু নেওয়া হয়, কখন হচ্ছে আমরা মাথা ব্যথাকে খুবই সিরিয়াসলি নিব এবং তাৎক্ষণিক ডাক্তারের কাছে যেতে হবে? এইটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন। তো রেড ফ্ল্যাগ সাইনের টোটাল 6টা কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক। রোগীরা এসে বলে হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা,
অনেকে বলে ক্রিকেট ব্যাট দিয়ে কেউ মাথার পিছনে বাড়ি দিলে যেরকম ব্যথা হবে, এইটা ইমিডিয়েট। এটা হচ্ছে ব্রেনে কোনো একটা অংশে হয়তো রক্তক্ষরণ হয়েছে বা সেটা এক্সক্লুড করা। দ্বিতীয় হচ্ছে কখনো যদি মাথা ব্যথার সাথে ঘাড় শক্ত হয়ে যায়, র্যাশ হয় এবং জ্বর থাকে, তাহলে মেনিনজাইটিস বা এনকেফালাইটিসের চেক আপটা করতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কারো যদি রাতে ঘুম ভেঙে যায় মাথা ব্যথায় অথবা সকালে মাথা ব্যথা করে এবং আমরা বলি কগনিটিভ স্লোয়িং, মানে হচ্ছে যথাযথভাবে কাজ করতে পারছে না, ব্রেন ফাংশন করছে না, সেই ক্ষেত্রে ব্রেন স্ক্যান করা জরুরি, কারণ তখন দেখতে হবে কোনো টিউমার আছে কিনা। আচ্ছা, এরকম বিবিধ কারণ, কিন্তু এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আচ্ছা, আপনি যেটা বললেন ব্রেন স্ক্যান করতে হবে, সেক্ষেত্রে স্ক্যান বলতে কিন্তু আমরা সাধারণত বুঝি যে সিটি স্ক্যানটা করলেই হবে। আসলে কি সিটি স্ক্যান করলে কি ধরা পড়বে, নাকি হচ্ছে আরো কোনো পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো রয়েছে এখানে? খুবই ভালো প্রশ্ন। সিটি স্ক্যান আমরা করি যখন ব্রেনে হেমোরেজ হয়, তখন খুব তাৎক্ষণিকভাবে সিটি স্ক্যান করলে খুব সুন্দর যেই আমরা ছবিটা পাই সেটাতে আমরা দেখতে পারি রক্তক্ষরণের মাত্রাটা। কিন্তু যদি আমরা টিউমার দেখতে চাই অথবা কোনো ইনফ্লামেশন বা প্রদাহ দেখতে চাই, তাহলে ভালো স্ক্যান হচ্ছে এমআরআই স্ক্যান করা। আচ্ছা, এমআরআইটা হচ্ছে তখন হচ্ছে করতে হবে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে একটু জানতে চাই, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু এত সাইন এন্ড সিমটমস বুঝবে না বা বলতেও পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে তারা কি করবে, বা যারা অভিভাবক আছে তারা কোন সিমটমসগুলো দেখলে বুঝতে পারবে যে বাচ্চার মাথা ব্যথার সমস্যাটা রয়েছে? কারণ অনেকেই কিন্তু কমপ্লেন করে থাকে যে আমি পড়তে পারছি না বা পড়ার সময় প্রচন্ড রকম মাথা ব্যথা হয় বা ঠিকমতো দেখতে পাচ্ছে না, সেই ক্ষেত্রে হচ্ছে কোন কোন লক্ষণগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে? আমার কাছে মনে হয় বাচ্চারা যেটা সবচেয়ে বেশি সাফার করে সেটা হচ্ছে তারা কনসেন্ট্রেশন হারিয়ে ফেলে বা মনোযোগের অভাব হয়, কারণ তারা মাথা ব্যথার কষ্টটা বলতে পারে না। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তাদের খুব বমি বমি ভাব এবং লাইটে কষ্ট হয়। তো এই সিমটমগুলো যদি কেউ বলে, তাহলে আমাদের প্রাইমারি হেডেকগুলো এক্সক্লুড করতে হবে। আর সাথে যদি জ্বর থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণত ওদের সেকেন্ডারি কজগুলো এক্সপ্লোর করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে চোখের পাওয়ারটা চেক করা, কারণ বাচ্চাদের আর্লি স্টেজে চশমা লাগতে পারে। আচ্ছা, তো এই যে বললেন যে চশমার যে বিষয়টা, তাহলে এই যে রোদে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে বা খেলাধুলা করবার যে বিষয়গুলো রয়েছে, সেখানে তো অনেক বেশি লাইট, অনেক বেশি হচ্ছে সান এক্সপোজার আছে, তো তখন আসলে কি করা যায়? তখন সেই ক্ষেত্রে সে বাচ্চার ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা দেবেন, যেহেতু খেলাধুলা করাটা খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে সানগ্লাস অথবা গ্লাস, যেটা টিন্টেড গ্লাস আছে, সেই গ্লাসগুলো ব্যবহার করতে, ক্যাপ ব্যবহার করতে পারে। সেই কারণে সে তাতে হয়তো রোদ থেকে প্রোটেকশন পাবে। ইনডোর গেমসগুলোর ক্ষেত্রে হয়তো আর একটু এনকারেজ করা যেতে পারে, যে সব সময় যে মাঠেই খেলতে হবে এমনটা না। আর সব সময় রোদে গেলেই কিন্তু মাইগ্রেন ট্রিগার করে এমন নাও হতে পারে। কোনো পার্টিকুলার সময় হয়তো দুপুরের রোদটা তার কষ্ট হয়, সকালের রোদটা কষ্ট হয় না, সেই ক্ষেত্রে সময় বুঝে খেলাধুলা করতে পারে। অর্থাৎ যখন সূর্য আলোটা একটু কমে যায় তখনও কিন্তু খেলাধুলা করা যেতে পারে। আচ্ছা, আমরা কথা বলছিলাম মাথা ব্যথা নিয়ে এবং হচ্ছে আপনি অনেক কিছু আমাদেরকে বিস্তারিত জানালেন। এবার একটু জানতে চাই, মাইগ্রেন ব্যতীতও কিন্তু কয়েকটা মাথা ব্যথা আছে, তার মধ্যে অন্যতম মানসিক চাপের জন্য বা স্ট্রেসের জন্য কিন্তু অনেকের মাথা ব্যথা করে। আমরা এই বিষয়ে একটু জানতে চাই, আসলে স্ট্রেস রিলেটেড যে মাথা ব্যথাগুলো হয় সেগুলো কেন হয়ে থাকে বা এগুলোর লক্ষণগুলো কি এবং তার পাশাপাশি চিকিৎসাটা কি? এটা আসলে সবচেয়ে কমন হেডেক, টেনশন টাইপ হেডেক, যেটা আসলে হয়নি এমন কোনো মানুষ সম্ভবত নাই। এটা ডায়াগনোসিস করার উপায় হচ্ছে কেমন ধরনের হেডেক। তো সাধারণত এটা ব্যান্ডের মতো মাথার কপালে অথবা পিছন দিকে হয়। আর এটার কারণে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এটা সাধারণত স্ট্রেসের কারণে হয়, বা কাজের শেষে, দিনের শেষে যখন শরীর অনেক টায়ার্ড থাকে তখন হয়। এবং এটারও আমি দুভাগ করেই বলবো, কিছু লাইফস্টাইল মডিফিকেশন আছে, কিছু ওষুধ আছে। তো ওষুধটাতে আগে আসি। এগেইন যেটা আমি আজকের অনুষ্ঠানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাথা ব্যথার একদম শুরুতেই ওষুধ খেয়ে ফেলা ভালো। অপেক্ষা না করে শুরুতে খেয়ে ফেলে সবচেয়ে ভালো কাজ করে। এই ক্ষেত্রে আমরা সাধারণ যে অ্যানালজেসিক ওষুধগুলো, যেমন প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, এই ওষুধগুলো ব্যবহার করি এবং 50% কেসেসে এই সাধারণ ওষুধেই সেরে যায়। দ্বিতীয় যে পরামর্শ সেটা হচ্ছে স্ট্রেস কমিয়ে রাখা। এখন আমি ডাক্তার হিসেবে রোগীকে বলতে পারি, কিন্তু স্ট্রেস তো আসলে কমানোটা কষ্ট। তো এই জন্যে আমরা সাজেস্ট করি যখন হেডেক হবে তখন একটা কোয়াইট রুমে যদি মেডিটেশন করা যায়, তাহলে সেক্ষেত্রে এটা সবচেয়ে ভালো কাজ করে। আর 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে অনেক সময়
অনেকে বলে তাদের ঘাড়ের মাসেল টাইট হয়ে যায়, এই জন্য তাদের এই টেনশন টাইপ হেডেকটা হয়। তো অনেক সময় এক্সারসাইজ অথবা ফিজিওথেরাপিতেও টেনশন টাইপ হেডেকটা অনেক সময় উপকার হয়। আচ্ছা, রক্তচাপের সাথে কি মাথা ব্যথার সম্পর্ক রয়েছে? যে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ হলে মাথা ব্যথা হতে পারে, এরকম কোনো বিষয় কি আছে? সাধারণত এটা আসলে নন মেডিকেল নলেজ যে কারো মাথা ব্যথা হলে আগে আমরা সবার আগে ব্লাড প্রেশারটা চেক করে দেখি, তাই না? তো আসলে ব্লাড প্রেশার যদি একটা সাধারণ মান যেটা আমরা বলি 140/90, এটা যদি কারো সাধারণ ব্লাড প্রেশার হয়, সেক্ষেত্রে যদি তার 20 বা 30 মার্কারি বেড়ে যায়, তাহলে তার সেক্ষেত্রে মাথা ব্যথার সিমটম হতে পারে। আচ্ছা, কিন্তু এটার জন্য এটা চিকিৎসার উপায় হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করা। কারো যদি একদিন এরকম হয়, সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে মনিটর করি। কিন্তু কারো যদি পরপর 3 দিন ব্লাড প্রেশার 140/90 উপরে হয়, সেক্ষেত্রে সেই ব্লাড প্রেশারটা আমরা ট্রিটমেন্ট রেঞ্জে আছে কিনা সেটা দেখে ওষুধ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওষুধের কথা একটা, যে এই যে মাথা ব্যথা হলে ঘন ঘন ব্যথার ওষুধ খেয়ে ফেলা বা অ্যানালজেসিকগুলো খেয়ে ফেলা, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে মাইগ্রেন বা টেনশন টাইপ হেডেককে আমরা যেটা পাই সেটা হচ্ছে রোগীর অলরেডি এই প্রাইমারি হেডেকটা আছে, তারা একটা নতুন ধরনের হেডেক ডেভেলপ করে, যেটাকে আমরা বলি মেডিকেশন ওভার ইউজ হেডেক। আচ্ছা, তো কেউ যদি একটা মাসে 30 দিনের মাসে 15 দিনের বেশি প্যারাসিটামল বা আইবুপ্রোফেন অথবা 10 দিনের বেশি ট্রিপটান গ্রহণ করে বা 8 দিনের বেশি ট্রিপটান গ্রহণ করে, সেক্ষেত্রে তার মেডিকেশন ওভার ইউজ হেডেক হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেক বেড়ে যায়। এই জন্যে এই ধরনের রোগীদেরকে অবশ্যই প্রিভেন্টেটিভ মেডিকেশনগুলো দেওয়া জরুরি, যাতে তাদের এই ঘন ঘন ওষুধ খেয়ে 15 দিনের বেশি অ্যানালজেসিক্স না নিতে হয়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে এবার একটু জানতে চাই, ওবেস যারা রয়েছে বা স্থূলতা যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথার কমপ্লেন্ট অনেক বেশিই থাকে। তো ওবেসিটির সাথে আসলে মাথা ব্যথার কি সম্পর্ক রয়েছে? ওবেসিটির সাথে মাথা ব্যথার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে, এক ধরনের মাথা ব্যথা আছে যেটাতে আমাদের যে ব্রেইনের যে ফ্লুইড বা পানিটা আছে, যেটাকে আমরা বলি সিএসএফ, সেটার চাপটা বেড়ে যায়। তো এই রোগটার নাম হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এটি জনের একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করা দরকার। এবং এই রোগটা সাধারণত যাদের আমরা বলি বডি মাস ইন্ডেক্স বা বিএমআই 30-এর উপরে, তাদের এই রোগটা হওয়ার ঝুঁকি অনেক বেশি, এবং সাধারণ মাইগ্রেন বা টেনশন হেডেকের ট্রিটমেন্টে এই রোগটা সারে না। আচ্ছা, তো এই জন্য কারো যদি কনস্ট্যান্ট মাথা ব্যথা থাকে, চোখে ঝাপসা দেখেন, যদি তাদের ডিজিনেস বা মাথা ঘোরানোর সমস্যা থাকে, তাহলে অবশ্যই, এবং তাদের যদি বিএমআই 30-এর উপরে হয়, তাদেরকে তাদের অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাতে হবে বা ডাক্তার মেহজাবিনকে দেখাতে পারেন। আচ্ছা, আমরা আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ যমুনা টিভিকে। দর্শক, শুনছিলেন মাইগ্রেন নিয়ে, মাথা ব্যথা নিয়ে এবং টেনশন হেডেক নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু ডাক্তার মেহজাবিন আমাদেরকে দিলেন। আমরা এই সংক্রান্ত আরও আলোচনা করব অন্য কোনো পর্বে, অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে। দেখা হবে আবারও রবি, সোম এবং মঙ্গলবার। ধন্যবাদ আপনাদের।